নমস্কার, শুভ সন্ধ্যা। উত্তরস্বরীর এই আইনজীবীর মুখোমুখি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা সংক্রান্ত আইন। এই বিষয়বস্তুটি আমরা দুটি ভাগে আলোচনা করব। আজকে আমাদের প্রথম পর্ব। বাড়িওয়ালা ভাড়াটিয়াদের সম্পর্ক আমরা সবসময় দেখি অতি তিক্ত থেকে তিক্ততর। আগে বিংশ শতকের 80-র দশকে বাড়িওয়ালা ও ভাড়াটের সম্পর্ক খুব সুন্দর ছিল। একে অপরের সুখে দুঃখে বিপদে ঝাঁপিয়ে পড়তো। একটা উঠান 12টা ঘর, 12টা ঘরে 12টা ভাড়াটে, বাথরুম বলতে সর্বসাকুল্যে একটাই, কিন্তু তাদের সঙ্গে মিলে মিশছিল। তা বলে যে ঝগড়া হতো একেবারেই নয়। ওদের মধ্যে বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে কিন্তু ঝগড়া হতোই, কিন্তু হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওরা মিটিয়ে নিত নিজেদের প্রয়োজনের তাগিদে। এটা বাস্তব। এই বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্ক আমরা ক্রমশ উপন্যাসে দেখি, চলচ্চিত্রেও দেখি, বাংলা সাহিত্যেও দেখি। সব জায়গায় একটা সুমধুর সম্পর্ক ছিল, কিন্তু কালের বিবর্তনে বাড়িওয়ালা ও ভাড়াটের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হতে শুরু করলো। বাড়িওয়ালাকে ভাড়া না দিয়ে ভাড়াটে কোথায় তখন ভাড়া দিতে চললো না, রেন্ট কন্ট্রোলে। আগেকার দিনের ভাড়া 30 থেকে 40 টাকা ভাড়া। বাড়িওয়ালা যেই ভাড়াটাকে বলছে বাড়ি ভাড়া বাড়ানোর জন্য, বাড়িওয়ালার কথা শুনছে না। ভাড়াকে তখন ভীষণ গোসা হচ্ছে, রাগ করে আসছে, অশ্রাব্য ভাষায় গালি গালাজ, মুখোমুখি, চুলি। শেষমেশ আলটিমেট কোথায় গিয়ে তাদের মিলছে না, আদালতে যাচ্ছে। আদালতে গিয়ে তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে। এই নিয়ে আজকের এই বিষয়বস্তু নেই, বাড়িওয়ালা ভাড়াটে সংক্রান্ত আইন নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তা আমরা এই আজকের আলোচনা যাকে আমরা পেয়েছি, তিনি হলেন কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী সুধীর কুমার দাস। সুধীর দাদা, আজকে অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, খুব ভালো বলেছেন ম্যাডাম, খুব ভালো বলেছেন। আচ্ছা, আমি ওনার অনুষ্ঠান শুরু করার আগে ওনার একটু আমি পরিচয় জানাচ্ছি। জন্মসূত্রে তিনি কিন্তু অবাঙালি, কিন্তু তার সত্ত্বেও কলকাতার নিবাস। তিনি বাঙালির অন্তঃপ্রাণ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নিয়ে তিনি স্নাতক হন। পোস্ট গ্রাজুয়েট হন করার পর তিনি পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনশাস্ত্রে স্নাতক হন। তাছাড়া 10 বছর তিনি নানা ধরনের কোম্পানিতে কাজ করেছিলেন। অবশেষে তিনি চাকরি ছেড়ে এই আইনশাস্ত্রকে তিনি পেশা হিসাবে বেছে নিলেন। দীর্ঘ 27 বছর ধরে তিনি এই আইন পেশার সাথে নিযুক্ত আছেন। তবে তিনি শুধু যে আইনজীবী তা নন, তিনি নানা গুণের অধিকারী। তিনি কি না জানেন, তিনি একজন ভালো সঙ্গীত বিশেষজ্ঞ, সঙ্গীতজ্ঞ। তিনি কবিতা লেখেন। অবশ্যই আজকে আমি ওনার কাছ থেকে আবদার করব, ওনার স্বরচিত কবিতা আজকের অনুষ্ঠানের শেষে আমি অবশ্যই শুনবো। দাদা, সেটা এই আবদারটা আপনার কাছে আমার রইল। তবে আর বেশি বাড়াবো না। দর্শক বন্ধুদের আমি জানাচ্ছি, আপনারা সরাসরি এই আজকের অনুষ্ঠানে থাকুন, এই সন্ধ্যা উপভোগ করুন। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে। ইউটিউবে এবং এফবিতে লিংক আছে, আপনারা সবাই দেখুন, আপনারা সুচিন্তিত মতামত জানান। এর মধ্যে একজন দর্শক বন্ধু এসে গেছেন, শান্তনু ম্যারিক। উনি লিখছেন, নমস্কার অ্যান্ড ধন্যবাদ স্যার অ্যান্ড ম্যামকে এত সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ শান্তনু বাবুকে। নমস্কার শান্তনু বাবু। তবে দাদা, আমি আজকে আর আলোচনার বিষয়বস্তু নিয়ে আমি এখনই চলে যাচ্ছি। দর্শকদের অনুরোধ করছি আপনারা থাকুন। এই যে বাড়ি ভাড়া নিয়ে মানুষের সাথে অনেক অনেক সমস্যা দেখা যাচ্ছে বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে সম্পর্কে। তারা নানা রকম ভাবে ভুগছে, অত্যাচারিত হচ্ছে। তাই প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইছি যে এই বাড়িওয়ালা অর্থাৎ ল্যান্ডলর্ড, এই শব্দটির কিছু ভুলভ্রান্তি আছে? ওনার অর্থাৎ বাড়িওয়ালার প্রকৃত মালিককে কি আমরা বাড়িওয়ালা মানে ল্যান্ডলর্ড বলতে পারি? এই সম্বন্ধে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করুন। ম্যাডাম, একটা কথা বলি আমি, এই যে ল্যান্ড অ্যান্ড লর্ড দুটো ওয়ার্ড মিলে একটা ল্যান্ডলর্ড হয়েছে। যে ওনার, ওই জায়গার যে ওনার
হিসাবে যে উনি আছেন উনি ল্যান্ডলর্ড, ওনারকেই ল্যান্ডলর্ড বলা হয়। কিন্তু অনেক সময় ওনার ল্যান্ডলর্ড থাকে না, অনেক সময় ল্যান্ডলর্ড ওনার থাকে না। এখানে একটা জিনিস আমি বলবো যে ল্যান্ডলর্ড এইটা জুরিডিস্টিক পারসন, ল্যান্ডলর্ড ক্যান বি মেড বাই দ্য ওনার। সাপোজ আমি একটা কোনো জায়গা আছে আমার, আমি সেই জায়গাটা একজনকে দিলাম যে ঠিক আছে তুমি 10 বছর তোমার কাছে রাখো, তোমাকে দিলাম, তুমি টেনেন্ট ইন্ডাক্ট করতে পারো। দ্যাট মিনস আই এম দ্য ওনার, বাট দ্যাট পারসন ইজ দ্য ল্যান্ডলর্ড who will collect the rent from the tenant. Okay. এইটাই ল্যান্ডলর্ড টেনেন্ট, ল্যান্ডলর্ড টেনেন্ট ইজ দ্য সেম। আচ্ছা, ওনার যেটা আছে ওনার সেম, ল্যান্ডলর্ড ওনার সেম। ওনার বলতে বোঝায় যে আমি ওন করছি, কোনো প্রপার্টি ওন করছি, আমি প্রপার্টি নিচ্ছি, প্রপার্টির সে যে ওন করেছি তার দলিল আছে আমার কাছে, সেইটা তার আমার মিউটেশন সার্টিফিকেট আছে, দ্যাট মিনস আই এম দ্য ওনার। এইবার আমি ল্যান্ডলর্ড, আমিও ল্যান্ডলর্ড। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একটা ফ্ল্যাট ওনার, দ্যাট আই ক্যানট সে দ্যাট আই এম দ্য ফ্ল্যাট ওনার, আই এম দ্য ল্যান্ডলর্ড, আই এম দ্য ফ্ল্যাট ওনার। ঠিক আছে? আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এই ভাড়াটে অর্থাৎ টেনেন্ট যদি কোনো জায়গায় ভাড়া হিসাবে যদি ঘর নেয়, সে কি করে বুঝবে যে যিনি ভাড়া নিচ্ছেন তিনি ল্যান্ডলর্ড অর্থাৎ বাড়িওয়ালা কিনা? দেখুন ম্যাডাম, এটা খুব সহজ যে বাড়িওয়ালা উনি আছেন কিনা সেটা বোঝার খুব সহজ। সাপোজ আমি কোথাও কোনো টেনেন্ট হিসাবে জায়গা একটা নিচ্ছি, সেখানে আমি সেই বাড়িওয়ালার দলিল দেখতে পারবো, সেই বাড়িওয়ালার মিউটেশন সার্টিফিকেট দেখতে পারবো। মিউটেশন সার্টিফিকেট তার মানে হি ইজ দ্য অ্যাবসলিউট ওনার, দ্যাট পারসন ইজ দ্য অ্যাবসলিউট ওনার। সেই হিসাবে আমি বুঝতে পারবো উনি বাড়িওয়ালা বা ওনার। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক বন্ধু আছেন বীর কাশ্যপ, উনি জানতে চাইছেন হোয়াট ইফ এ টেনেন্ট স্টেজ মোর দ্যান 20 years and landlord is no more, even no legal heirs, what will be the status? দেখুন এখানে এই ব্যাপারটা নিয়ে সাপোজ যদি কোনো ল্যান্ডলর্ড যে মারা যায়, নেক্সট ন্যাচুরালি তার নেক্সট লিগ্যাল হেয়ার উইল বিকাম এ ল্যান্ডলর্ড বা ওনার। কোনো প্রপার্টিতে যদি কোনো ল্যান্ডলর্ড বা ওনার যদি মারা যাচ্ছে, তা আলটিমেটলি তার সাকসিডিং যে লিগ্যাল হেয়ার আসবে বাই ডিন্ট অফ সাকসেশন, সে ওনার হবে। এইবার সাপোজ যদি টেনেন্ট মারা যায়, তা টেনেন্ট মারা গেলে বাই দ্য সেম ওয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টে আছে বলা যে একটা টেনেন্ট যে রেকর্ডেড টেনেন্ট যদি মারা যায়, তার লিগ্যাল হেয়ার যে রেকর্ডেড টেনেন্টের সঙ্গে যিনি থাকতেন, যে ছেলে মেয়ে, নট ম্যারিড মেয়ে, আনম্যারিড মেয়ে, ছেলে মেয়ে বা ওয়াইফ, বা যদি ওয়াইফের নামে থাকে তা হাজবেন্ড, এনারা যদি সঙ্গে থাকেন আর এনাদের কোনো কলকাতার মধ্যে কোনো বাসস্থান নেই, কোনো রেসিডেন্সিয়াল জায়গা নেই, they will be entitled as a tenant by separate agreement, not same way. But the landlord, যে ল্যান্ডলর্ড আছে, যে ওনার আছে, উনি 5 বছর থাকতে দেবেন ওনাকে। 5 বছরের পর ওনাকে ফ্রেশ এগ্রিমেন্ট হিসাবে আসতে হবে অ্যাজ এ টেনেন্ট হিসাবে ওই জায়গার উপর। দিস ইজ দ্য থিং। তাহলে 5 বছরের পর আমাকে কি আবার নতুন করে বাড়িওয়ালাকে জানাতে হবে যে আমি দেখুন ব্যাপার হচ্ছে টেনেন্ট যখন মারা যায়, টেনেন্ট মারা যাওয়ার পর বাড়িওয়ালাকে ইন্টিমেট করবে যে আমার লিগ্যাল হেয়ার, ইন্টিমেট করবে বাড়িওয়ালাকে যে আমার। ম্যাডাম 1 সেকেন্ড একটু। হ্যাঁ, ওটা আপনি মিউট করে দিন। হ্যাঁ, মিউট করে দিচ্ছি। মিউট করে দিন কিংবা অফ করে দিন।
এর মধ্যে আমি একজন বলছিলাম- দর্শক বন্ধু এসেছেন নীলিমা কিরো, উনি আমাদের গুড ইভিনিং হুম 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 জানিয়েছেন। এখানে ধন্যবাদ নীলিমাকে। এখানে আমি একটা গুড ইভিনিং clear আমাদের করে দিই। উত্তরসূরি তরফ এই থেকে, প্রশ্নটা আপনি একটু থাকুন clear এই করে দিই। অনুষ্ঠানে। যখন টেনেন্ট মারা যায়, রেকর্ডেড টেনেন্ট মারা যায়, তখন ল্যান্ডলর্ডকে ইন্টিমেশন দিতে হয় যে আমার এই লিগাল এয়ার ইন্টিমেশন দেবে ল্যান্ডলর্ডকে, আমার যে রেকর্ডেড টেনেন্ট, আই এম দ্য লিগাল এয়ার, এই রেকর্ডেড টেনেন্ট আমার বাবা বা আমার মা, আমার দাদা, হোয়াটসএভার মেবি, সে ইন্টিমেট করবে ল্যান্ডলর্ডকে যে হ্যাঁ উনি মারা গেছেন, আমি লিগাল এয়ার। এই আইনটা ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট আইন বলছে সে 5 বছর থাকতে পারবে সেই জায়গাতে। তারপরে ওই 5 বছরের পর যে থাকবে তার ল্যান্ডলর্ডের সঙ্গে একটা এগ্রিমেন্ট, ফ্রেশ এগ্রিমেন্ট হবে। ওই ফ্রেশ এগ্রিমেন্টের বেসিসে ও থাকতে পারবে, আদারওয়াইজ টেনেন্ট হ্যাজ নো রাইট টু স্টে ওভার দেয়ার। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আবার ওই দর্শক বন্ধু বীর কাশ্যপ উনি আবার লিখছেন, does that tenant can sell that property? No landlord is seen over the years and the tenant is paying in the rent control. Tenant cannot Can sell the anyone property. buy that Tenant property? Tenant has no right to sell the property. Tenant has no right to sell the property. Tenant is himself a tenant. He has no right to sell the property of landlord until unless he will not become the owner. Tenant has no right. Tenant কোনোদিন সে সেখানকার ভাড়া দিচ্ছে, সেখানে বাড়িওয়ালা মারা গেছে বা রেন্ট কন্ট্রোলে জমা দিচ্ছে, সে কি ওই জায়গা বিক্রি করতে পারবে? না, সে তো টেনেন্ট, সে কি করে বিক্রি করতে পারবে? আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন যাচ্ছি। দাদা আপনি আমাকে এবার বলুন, লিভ এন্ড লাইসেন্স জিনিসটা কি? লিভ এন্ড লাইসেন্স, দেখুন লাইসেন্স যেটা ক্রিয়েট হয় সেটা লাইসেন্স এইটা ক্রিয়েট হয় দ্য পারসন হু ইজ ইন্টারেস্ট টু দ্যাট প্রপার্টি, ঠিক আছে? এইটা পার্সোনাল হিসাবে ওটা ওই জায়গাটা দেয়া হয় আন্ডার লিভ এন্ড লাইসেন্সে হিসাবে দেয়া হয়। এটা 11 মাস কেন থাকে? 11 মাস এই জন্য থাকে, বেসিক্যালি 11 মাসের সব জায়গায় আপনি দেখবেন প্রতিটা এগ্রিমেন্ট 11 মাসের এগ্রিমেন্ট থাকে। কেন? এটা একটাই কারণ, এই স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন চার্জ বাঁচাবার জন্য এটা 11 মাস করা হয়। যদি আমি 12 মাসের যদি এগ্রিমেন্ট করি, 12 মাস অ্যান্ড মোর, তাহলে আমাকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে, রেজিস্ট্রেশন আদার ইনসিডেন্টাল চার্জেস দিতে হবে। ওই বাঁচাবার জন্য 11 মাসের রেন্ট করা হয়। এইবার ওই 11 মাসের রেন্ট সাবসিকুয়েন্টলি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখবেন যে ল্যান্ডলর্ড বা ওনার সেই 11 মাসের যে এগ্রিমেন্ট করছেন, তখন উনি ওই এগ্রিমেন্টটাকে ফার্দার 11 মাস হয়ে যাওয়ার পর 1 মাস গ্যাপ বা 2 মাস গ্যাপ আবার ফার্দার কন্টিনিউ করবেন, ওই বেসিসে করে। কোনো দিন অ্যাট এ স্ট্রেচ মোর দ্যান 11 মান্থস করেন না। তার জন্য যদি করবেন তাহলে ওনাকে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে অ্যাজ পার রেজিস্ট্রেশন অ্যাক্ট। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে 11 মাসের জন্যই খালি করবে, 12 মাস মধ্যে করবে না, তাহলে রেজিস্ট্রেশন স্ট্যাম্প ডিউটি আমাদের দিতে হচ্ছে। স্ট্যাম্প ডিউটি আন্ডার রেজিস্ট্রেশন অ্যাক্ট স্ট্যাম্প ডিউটি দিতে হয়। আচ্ছা, এই এমনি যদি লিজ এগ্রিমেন্ট হয়, লিজ এগ্রিমেন্ট তো ওটা রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি, 12 মাস হলেই ওটা ম্যান্ডেটরি লিজ এগ্রিমেন্ট। তখন যেরকম লিজের যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্ট বেসিসে ওটা রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে, স্ট্যাম্প ডিউটি দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই জন্য 11 মাসে দেখবেন প্রতি জায়গায় 11 মাসে হয়। বাট একটা জিনিস আরো বলবো, এই 11 মাসের যে লিভ এন্ড লাইসেন্স সেইটা ভ্যালিড, দ্যাট ইজ নট ইনভ্যালিড, দ্যাট ইজ ভ্যালিড, অ্যাডমিসিবল। আচ্ছা, আর এটা 3 বছরের জন্য তো হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আরামসে, কেন হতে পারে, কিন্তু কন্টিনিউ কেউ দেবে না, কন্টিনিউ কেউ করে না। কন্টিনিউ যদি কেউ করে, লাগাতার 3 বছরে যদি লিভ এন্ড লাইসেন্স এগ্রিমেন্ট করে, that person has to pay the stamp duty, registration charge, incidental charges of registration according to registration act. আচ্ছা, এই যদি উনি রেজিস্ট্রেশন যদি উনি স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন চার্জ না দেন, তাহলে that will be invalid. আচ্ছা, আর এই স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন কত পার্সেন্টেজ পড়বে? আমার যে স্ট্যাম্প ডিউটি লাগবে কত? আমাদের যে বেসিক্যালি এখানে 2% থাকে,
ভ্যালুয়েশনের উপর কি নির্ভর করবে? 2%, দ্যাট মিনস যা রেন্ট আসবে 1 ইয়ার যে 1 বছরের যে রেন্ট ক্যালকুলেট হয়ে যা দাঁড়াবে, অন দ্য বেসিস অফ দ্যাট 2% স্ট্যাম্প ডিউটি ইজ ম্যান্ডেটরি। আচ্ছা, এরপর আমি জানতে চাইছি লিভ এবং লিভ এন্ড লাইসেন্সের যে পার্থক্যটা, ডিফারেন্সটা কি, একটু আমাদের একটু বিশদ একটু আলোচনা করুন। লিভ এন্ড লাইসেন্সের ডিফারেন্স হ্যাঁ, মানে কিসের ডিফারেন্স? কিভাবে লিভ জিনিসটা কি, লাইসেন্স জিনিসটা কি, এর মধ্যে পার্থক্যটা কি? লাইসেন্স কিছুই না। আজকে আমার কোনো ফ্ল্যাটটা পছন্দ হলো বা কোনো বাড়ি পছন্দ হলো বা কোনো প্রপার্টি পছন্দ হলো, আমি ওটা নিতে চাইছি অন রেন্ট। ল্যান্ডলর্ড তখন আমাকে লিভ দেবে, মানে লিভ দেবে, তার পারমিশন দেবে আমাকে। আর আমি ওই জায়গাটা নেব উইদাউট এগ্রিমেন্ট যদি আমি নিই, তো আলটিমেটলি মানে আমি তখন অকুপায়ার হয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, সেই জন্য একটা এগ্রিমেন্ট করা হয়, লিভ এন্ড লাইসেন্স এগ্রিমেন্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি পরবর্তী তো কোনো ডকুমেন্ট থাকে না, না, সেই জন্য অকুপায়ার হিসাবে না ট্রিট করার জন্য আমাকে একটা লিভ এন্ড লাইসেন্সে যেতে হয়। জেনারেলি ওনার বা ল্যান্ডলর্ড উনি একটা লিভ এন্ড লাইসেন্সি, যদি এটা টেনেন্সি এগ্রিমেন্ট করে দেন তাহলে ওইটা আসবে ওয়েস্ট বেঙ্গল প্রভিন্সিয়াল টেনেন্সি অ্যাক্ট হিসাবে। আচ্ছা, আচ্ছা, আর লিভ এন্ড লাইসেন্স যেটা আসবে সেটা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে আসবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন যাচ্ছি। এই এগ্রিমেন্ট অর্থাৎ চুক্তিপত্রে ওনার নিজেকে লাইসেন্স হিসাবে গণ্য করবে, এবং কেনই বা লাইসেন্স হিসাবে নিজেকে গণ্য করবে? লাইসেন্স হিসাবে এই জন্যই যে ল্যান্ডলর্ড বা ওনার তাকে লাইসেন্স দিল, থাকার জন্য লাইসেন্স দিল, থাকার জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করলো অ্যাজ এ লাইসেন্সি থাকার জন্য। আমি যদি কোনো লাইসেন্স যদি না দিই, তো আমার জায়গার উপরে সে এন্টার করবে কি করে? আমি তো ওকে লাইসেন্স দিলাম, আজকে আমি গাড়ি নেব, লাইসেন্স আমার কাছে নেই, তো আমি গাড়ি চালাবো কি করে? আচ্ছা, আমাকে তো একটা লাইসেন্স থাকতে হবে, লাইসেন্স থাকার জন্য, ভ্যালিড ডকুমেন্ট থাকার জন্য তো আমি তো গাড়ি চালাচ্ছি। সেই জন্য ওনার প্রপার্টিতে ঢোকার জন্য, ওনার প্রপার্টিতে থাকার জন্য, ওনার প্রপার্টি যে বসবাস করবো আমি ফ্যামিলি নিয়ে বা আমি বিজনেস করবো হোয়াটসএভার মেবি, সেটা তার জন্য তো একটা লাইসেন্সের প্রয়োজন। সেই জন্য এটা লাইসেন্স দেওয়া হয়। আচ্ছা, লিভ এন্ড লাইসেন্স এগ্রিমেন্টের মেইনটেনেন্স এর খরচ কে বহন করবে? দেখুন, এইটা তো জেনারেলি বাই অ্যান্ড বিটুইন দ্য পার্টিস থাকে। লিভ অ্যান্ড লাইসেন্সে অনেক সময় দেখা যায় যে লিভ অ্যান্ড লাইসেন্সে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। সেখানে কিছু জায়গাতে যে লাইসেন্সার মিনস ওনার, ল্যান্ডলর্ড, যে ওনার সে বহন করে, ইনক্লুডিং যে লাইসেন্স ফিটা থাকে, তাতেই সবকিছু মেনটেনেন্স চার্জেস, আদার চার্জেস ইনক্লুড করা থাকে। এটা ডিপেন্ড করে বাই অ্যান্ড বিটুইন দ্য পার্টি। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক বন্ধু আছেন, অজিতা অনন্যা। উনি লিখছেন, ইফ এ পারসন ইজ নট এ ল্যান্ডলর্ড বাট ক্লেইমস টু বি ওয়ান and the tenant has rightfully paid the rent to that person for some time, will the tenant be compensated for the rent paid? সাপোজ একটা কোনো পার্সন ল্যান্ডলর্ড না থাকে, সাপোজ আমি ল্যান্ডলর্ড নয়, আমি একটা জায়গা ভাড়া দিয়ে দিলাম, যে ভাড়া নিচ্ছে, যে লাইসেন্সি বা টেনেন্ট, সে ভাড়া নিচ্ছে, সে উইদাউট নোয়িং মাই ডকুমেন্ট, উইদাউট কনসিডারিং মাই ডকুমেন্ট আমার সেই জায়গাটা নিয়ে নিল। সে দেখলো না যে আমি ওনার আছি কি নয়, আমি লাইসেন্স আছি কি নয়, সে তাকে তো দেখতে হবে। হ্যাঁ, আর তার উপরে সে ভাড়া দিয়েছে, ভাড়া পরবর্তীকালে জানতে পেরেছে যে আমি ওনার নয়, তখন সে কম্পেনসেট করবে। ইট ইজ হিজ ফল্ট, ইট ইজ হার ফল্ট যে আমার আইডেন্টিটি দেখছে কিনা। আমার আইডেন্টিটি দেখলে তাহলে তো বুঝবে যে হ্যাঁ আমি ওনার কি নয়, আমি আমার আইডেন্টিটি দেখবে, আমার ওই জায়গা, যে জায়গার যে টেনেন্ট বা লাইসেন্স হিসাবে আছে তার তো ডকুমেন্ট দেখবে। আচ্ছা, এই এগ্রিমেন্টে কি কোনো নোটিশের প্রয়োজন থাকে?
দেখুন বেসিক্যালি লিভ লাইসেন্স এগ্রিমেন্ট আমরা 1 মাসের নোটিশের একটা প্রভিশন রেখে থাকি। আমরা যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা ইউজ করি সেখানে, যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে সেখানে 1 মাসের একটা মেয়াদ থাকে। সেই মেয়াদ যদি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন বিট্রে করবে প্রায়ার টু টেনিওর, আমি তাকে এভিক্ট করতে পারবো, তাকে ওখান থেকে রিলিজ করতে পারবো। এটা মেয়াদ থাকে, 1 মাসের মেয়াদ থাকে বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, লাইসেন্সার কি কোনো ভাড়ার বলে দিই, লিভ এন্ড লাইসেন্স সম্পূর্ণ whatever the terms and condition যেটা লেখা হয় সে সম্পূর্ণ বাই এন্ড বিটুইন দ্য পার্টি। যখন লেখা হয় তখন একটা টেনেন্ট, আমি বিইং এ ওনার ল্যান্ডলর্ড, আমি লিখে দিলাম এই পয়েন্ট আছে, টেনেন্ট লাইসেন্সি সেটা মানলো না, সেই এটা দিস ইজ বাই এন্ড বিটুইন দ্য পার্টি, নাথিং এলস। আচ্ছা আচ্ছা, বলছি লাইসেন্সার কি কোনো ভাড়ার রসিদ অর্থাৎ রেন্ট রিসিপ্ট দিতে কি বাধ্য? দেখুন আমার হিসাবে যে এইটা তো আইনে তো এই ধরনের কোনো প্রভিশন নেই, কিন্তু এখানে আমার হিসাবে যে লাইসেন্সি হিসাবে যে জায়গাটা নিচ্ছে, যদি সে পেমেন্ট করছে, যদি ক্যাশ পেমেন্ট করে, নিশ্চয়ই একটা রসিদ নেওয়া দরকার। আচ্ছা, বিকজ অফ ইন ডিউ কোর্স অফ টাইম সাপোজ কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলো লাইসেন্সার লাইসেন্সি, যে আমি লাইসেন্স ফি দিয়েছি, ও বললো না আমি পাইনি, এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা ক্রিয়েট হয়ে যায়, তার জন্য একটা রসিদ নেওয়া দরকার, একটা জাস্ট রসিদ বোঝার জন্য। জাস্ট ঠিক আছে। বিকাশ সব জানতে চাই, যদি এটা পেমেন্ট হলো বাই চেক, বাই অনলাইন পেমেন্ট যেটা এখন দেখা যায়, তখন তাতে তো কোনো প্রয়োজন নেই, সেটাতে ইটসেলফ রিসিট। আচ্ছা, বীর কাশ্যপ জানতে চাইছেন লিভ এন্ড লাইসেন্স ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য কমার্শিয়াল নেচার? হ্যাঁ হ্যাঁ, কমার্শিয়াল নেচারও অ্যাপ্লিকেবল হতে পারে। এটা কোনো ব্যাপার নয় যে অনলি ফর রেসিডেন্সিয়াল পারপাস এটা ইউজ হবে, এটা কমার্শিয়াল নেচারও হয় লিভ এন্ড লাইসেন্স। আচ্ছা, কারা কারা এই আইনের মধ্যে পড়বে? কোন আইন? এই যে লিভ এন্ড লাইসেন্স যে ভাড়ার রসিদ দিচ্ছে তার জন্য একটা আপনার বলছেন রেন্ট রিসিপ্ট দিতে বাধ্য, এই যে এই ধরনের যে সমস্ত আইন আছে, এরা কারা কারা এই আইনের মধ্যে পড়বে? এই আইনটা যেটা লিভ এন্ড লাইসেন্স, এইটা আপনার ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে এটা আসবে, টিপি অ্যাক্টে, অফ ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট, বাট আন্ডার ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টে সেখানে ল্যান্ডলর্ড টেনেন্ট, ওনার টেনেন্ট, যাকে আমি দিচ্ছি সে টেনেন্ট, আমি ল্যান্ডলর্ড, আমি ওনার। আচ্ছা, বীর কাশ্যপ আরো জানতে চাইছেন and the minimum tenure required for the safety of the business. Minimum tenure? Minimum tenure required for the safety of the business. এখানে মিনিমাম টেনিওর বলে নয়, যে লাইসেন্সার অলওয়েজ 11 মাসের লিভ এন্ড লাইসেন্সে দেবে। ইফ ইট ইজ মোর দ্যান 11 মান্থ, আমি আগেও বলেছি ওটা রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ পার রেজিস্ট্রেশন অ্যাক্ট। ইফ ইট ইজ মোর দ্যান 11 মান্থ, সেইটা যদি দুই পক্ষ যদি রাজি হন তাহলে সেটা কন্টিনিউ করে নেবেন, 3 বছর করবেন, 5 বছর করবেন, লিজ করবেন, সেটা রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। যাদের কাছে কোনো ভাড়ার বিল নেই অথবা ঘর বা বাড়িতে সে দীর্ঘদিন ধরে থাকে, তাহলে তার কি এই আইনের কোনো প্রোটেকশন আছে? মানে ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টে? হ্যাঁ, মানে যাদের কোনো রসিদ নেই, ভাড়ার বিল নেই, হ্যাঁ, অথবা যারা ঘর, হ্যাঁ সেটাই বলছি ম্যাডাম। ইন দ্য কেস অফ ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট, rent is the vital document. Acha. You are the tenant. How we can prove the tenancy? How you can prove as a tenant? That is the rent receipt. By way of rent receipt, you can prove yourself as a tenant under West Bengal Premises Tenancy Act.
আচ্ছা নো আদার ডকুমেন্ট, কোনো আদার ডকুমেন্টের প্রয়োজন পড়ে না, রেন্ট রিসিট ইজ সাফিসিয়েন্ট। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার কিছুই নেই সে কি করে দখল করে বসে আছে, সেই ক্ষেত্রে বাড়িওয়ালার কি করণীয়? দেখুন, অনেক জায়গায় এখন তো কিছু লোক আছে দখল করে বসে আছে জায়গার উপরে, কিন্তু যে দখল করে বসে আছে তার কোনো ডকুমেন্ট নেই, তার রেন্ট রসিদ নেই, সে এই আইনটা তাকে প্রোটেক্ট করবে না, কোনোভাবেই করবে না, সে কোনোভাবে প্রোটেকশন পাবে না এই আইনে, ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট। এইবার সাপোজ ওর কাছে যদি আধার কার্ড, প্যান কার্ড, আদার্স ডকুমেন্ট যদি করে থাকে, দ্যাট ইজ নট দ্য ভ্যালিড ডকুমেন্ট in the eye of this law. Rent receipt is a compulsory. পরবর্তী প্রশ্নে যাচ্ছি, বাড়িওয়ালা কি কোনো এগ্রিমেন্ট বা চুক্তিতে ঘর বা বাড়ি ভাড়া দিতে পারেন? রেন্ট এগ্রিমেন্ট বাড়িওয়ালা করতে পারে, বাড়িওয়ালা রেন্ট এগ্রিমেন্ট করে, রেন্ট এগ্রিমেন্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট রেন্ট এগ্রিমেন্ট করে, সেখানে সার্টেন টার্মস এন্ড কন্ডিশন থাকে, সেই টার্মস এন্ড কন্ডিশন হিসাবে তারা থাকে ওখানে। আচ্ছা, এটাকে কি কোনো নোটারাইজ করতে হয়? এগ্রিমেন্টটা কত টাকা স্ট্যাম্প পেপারে করতে হয়? রেন্ট এগ্রিমেন্টে দেখুন, নটারাইজড যেটা আমরা নটারি সার্টিফিকেট করে থাকি, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, এটা কম্পালসরি নয়। আর কত টাকা স্ট্যাম্প পেপারে আমরা করব? জেনারেলি আমরা যে রেন্ট এগ্রিমেন্ট করি 10 টাকা স্ট্যাম্প পেপারে করি। এইটা তো এগ্রিমেন্টটা কি, এগ্রিমেন্টটা দুই পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, ঠিক আছে, সেই আন্ডারস্ট্যান্ডিং এ সেটা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এইবার একটা জিনিস দেখুন, যে ইলিগাল অকুপায়ার যারা ফোর্সফুলি ওই জায়গাতে আছে, আচ্ছা, যারা দখল করে বসে আছে, তো ল্যান্ডলর্ড যখন দেখছে যে হ্যাঁ ওই জায়গাতে তারা বসে আছে দখল করে, তো ল্যান্ডলর্ড ওই জায়গা খালি করার জন্য মামলা করতে পারে। দো হি যে ইলিগাল অকুপায়ার, ও ইলিগাল অকুপায়ার, এখানে ল্যান্ডলর্ডকে টাইটেল স্যুট ফাইল করতে হবে, কেননা ইলিগাল, সে টেনেন্ট নয়। টেনেন্ট যদি থাকতো তাহলে ল্যান্ডলর্ডকে এই পারভিউ, এই ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের পারভিউতে ইজেক্টমেন্ট স্যুট, এভিকশন স্যুট ফাইল করতে পারতো। যেহেতু ওর কাছে কোনো ডকুমেন্ট নেই, ফোর্সফুলি ক্যাপচার করে বসে আছে, তাই ল্যান্ডলর্ডকে টাইটেল স্যুট ফাইল করতে হবে। টাইটেল স্যুটে ল্যান্ডলর্ডকে যেতে হবে, সেখানে ল্যান্ডলর্ড এভিকশন চাইবে সেই টাইটেল স্যুটে, সেখানে ল্যান্ডলর্ড ইনজাংশন নিতে পারে, আচ্ছা, ফর ডিক্লেরেশন পার্মানেন্ট ইনজাংশন করতে পারে। আর একটা প্রভিশন যেটা আছে, স্যুট ফর পজেশন, সেই স্যুট ফর পজেশন ল্যান্ডলর্ড ফাইল করতে পারে আন্ডার সেকশন 5 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। সেখানে ল্যান্ডলর্ড ক্লেম করবে এই যে দখল করে বসে আছে সে মেয়ার ইলিগাল অকুপায়ার, সেখানে ল্যান্ডলর্ড ক্লেম করতে পারে যে না, ওর কোনো আইডেন্টিটি নেই, হি ইজ নট এ টেনেন্ট, সেই মামলা ফাইল করতে পারে ল্যান্ডলর্ড। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক বন্ধু আছেন নীলিমা কিরো, উনি জানতে চাইছেন আন্ডার হোয়াট প্রভিশন টেনেন্ট ক্যান বি প্রোটেক্টেড বাই ল? দেখুন, টেনেন্ট এই যে আইন তো সবসময় ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট, যদি তার কাছে ভ্যালিড ডকুমেন্ট থাকে, আইন সবসময় প্রোটেক্ট করবে। এইবার এই আইনে যে টেনেন্ট কিভাবে প্রোটেকশন হবে, যদি ও ল্যান্ডলর্ডকে ভাড়া দিচ্ছে তার রসিদ নেবে, রসিদ যখন নেবে তার একটা ভ্যালিড ডকুমেন্ট, সে এই অ্যাক্ট তাকে প্রোটেক্ট করবে। এপার্ট ফ্রম দ্যাট আদার ডকুমেন্ট ঠিক আছে তার কাছে রয়েছে, কিন্তু ভ্যালিড ডকুমেন্ট ইজ দ্য রেন্ট রিসিট। ওই রেন্ট রিসিটের উপরই ও একটা তার একটা ক্লেম থাকবে যে আমি টেনেন্ট। আধার কার্ড, প্যান কার্ড যেটা আছে সেটা দ্যাট ইজ সেপারেট ডকুমেন্ট, দ্যাট ইজ আদার অ্যাডিশনাল ডকুমেন্ট। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক বন্ধু আছেন, ওনার নাম শান্তনু ম্যারি। উনি লিখছেন, যদি কোনো টেনেন্ট মরে গিয়ে
1 বছর হয়ে যায়, মাঝে মাঝে এসে ঘর ওপেন করে, টেনেন্টের ওয়াইফ এন্ড কন্টিনিউ না থেকে চলে যায়, তাহলে ল্যান্ডলর্ড কি টেনেন্টকে এভিট করতে পারে? খুব ভালো প্রশ্ন। কেননা আজকে দেখা যাচ্ছে অনেক জায়গায় এরকম আছে যেটা ঘর বন্ধ করে রেখে দেয়, মাঝে মাঝে আসে, ঘর খুলে আবার দুদিন থাকলো, আবার চলে গেল। আজকে একটা কোনো টেনেন্সি দেওয়া হয় থাকার জন্য, ওটা রাখার জন্য নয়, ওটা ঘোরার জন্য নয়, যে 4 দিন এসে থাকবো, আবার অ্যাজ এ মেস হিসাবে থাকবো, আবার চলে যাব, 2 দিন থাকবো, চলে যাব, সেটা তার জন্য নয়। যে কোনো টেনেন্সি আপনি বন্ধ করে রাখতে পারেন না। বন্ধ করে রাখলে সেই টেনেন্সিটা ড্যামেজ, সেই ঘরটা ড্যামেজ হয়ে যাবে, ড্যাম্প হয়ে যাবে। ওই বেসিসে ল্যান্ডলর্ড নোটিশ দিয়ে উচ্ছেদ করতে পারে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, বাড়িওয়ালা যখন কোনো ভাড়াটিয়াকে ভাড়া দেয় তখন ওনার কি দায়িত্ব থাকে? হ্যাঁ, আরেকবার বলবো কি? হ্যাঁ, ডিলিং হয়ে গিয়েছিল। হ্যাঁ, প্রশ্নটা আরেকবার বলবো কি? হ্যাঁ, বলুন ম্যাডাম। বাড়িওয়ালা যখন কোনো ভাড়াটিয়াকে ভাড়া দেয় তখন ওনার কি দায়িত্ব থাকে? বাড়িওয়ালার দায়িত্ব আজকে একটা ভাড়া দিল, একটা জায়গা, একটা ঘর, একটা ফ্ল্যাট, একটা বাড়ি। বাড়িওয়ালার দায়িত্ব থাকবে সেই জায়গাটা মেনটেন করা, সেই জায়গার যে ট্যাক্সটা, যে কর্পোরেশন ট্যাক্স, যা মিউনিসিপ্যালিটি ট্যাক্স, সেই ট্যাক্সটা দেওয়া। বাড়িওয়ালার তো দায়িত্ব এটা। বাড়িওয়ালার দায়িত্ব থাকবে সে ওটা প্রপারলি মেনটেন করা। বাড়িওয়ালা এটাও দায়িত্ব থাকবে যে হ্যাঁ, টেনেন্ট আমার কোনো ড্যামেজ করছে কিনা সেটা দেখা, মাঝে মাঝে দেখা। যে কমন প্যাসেজে যে লাইট, ওয়াটার, ইলেকট্রিসিটি, এইসব বেয়ার নেসেসিটিজ অফ লাইফ, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ল্যান্ডলর্ড। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এছাড়া টেনেন্ট অথবা ভাড়াটের কি কোনো দায়িত্ব আছে? টেনেন্টের দায়িত্ব এটাই যে সেই জায়গাটা যেই পারপাসে নিয়েছে, থাকার জন্য নিয়েছে, থাকবে, ব্যবসা করার জন্য নিয়েছে, ব্যবসা করবে, তার তো ওটাই দায়িত্ব। যার যে পারপাসে আমি নিচ্ছি যে জায়গাটা, সেই জিনিসটা করা, তাকে মেনটেন করা, তার যে কোনো ধরনের ড্যামেজ না হয়ে যায় সেটা দেখা, এটা তো টেনেন্টের দায়িত্ব। আচ্ছা, কোনো অ্যাডিশন অল্টারেশন করবে না, এটা ওর দায়িত্ব। এখন শোনা যাচ্ছে ফেয়ার রেন্ট বা ন্যায্য ভাড়া। এই ফেয়ার রেন্ট বা ন্যায্য ভাড়া বলতে আমরা কি বুঝি, এটাকে আপনি পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করুন। দেখুন, ফেয়ার রেন্ট মিন্স রিজনেবল রেন্ট। আজকে আমাদের কলকাতা শহরে দেখবেন যে একটা জায়গা নিয়ে আছে, বড় ফ্ল্যাট নিয়ে আছে, বড় বাড়ি নিয়ে আছে, 200 টাকা ভাড়া দিচ্ছে। একটা দোকান ঘর নিয়ে আছে, 30 টাকা ভাড়া দিচ্ছে। সেখানে সেই দোকান ঘর থেকে ও মাসে সে ব্যবসা করে যাচ্ছে, ইনকাম করছে, কিন্তু ভাড়া দিচ্ছে 30 টাকা। আচ্ছা, এই জন্য, এই ডিসপ্যারিটির জন্য এটা ফেয়ার রেন্ট করা হলো। ফেয়ার রেন্ট হয়েছে on the basis of area of the tenant। ফেয়ার রেন্ট করা হয়েছে যে ওই কোন এরিয়াতে ওই প্রেমিসেস আছে, তার ওই জায়গার ভ্যালুয়েশনটা কি, এই কয়েকটা পয়েন্ট আছে, তার উপরে একটা ফেয়ার রেন্ট ফিক্সড করেছে, সরকার ফিক্সড করেছে। আচ্ছা, সেই ক্যালকুলেশনটাও একটা একটু জটিল আছে। ফেয়ার রেন্ট ক্যালকুলেশন একটু, যে সরকার এক একটা এরিয়ার যে ভ্যালুয়েশনটা, সেই ভ্যালুয়েশন হিসাবে ফেয়ার রেন্ট গণনা হয়েছে। সাপোজ একটা কমার্শিয়াল জায়গা, তো সেই কমার্শিয়াল জায়গা সেটা তার যে ভ্যালুয়েশন, একটা রেসিডেন্সিয়াল জায়গার ভ্যালুয়েশন ডিফারেন্স থাকবে অ্যাকর্ডিং টু কমার্শিয়াল এরিয়া। সাপোজ আপনি বড় বাজার নেবেন,
বড়বাজার একটা কমার্শিয়াল প্লেস, সেই জায়গার যে একটা ভ্যালুয়েশন থাকবে, সেই জায়গার ভ্যালুয়েশন আজকে কলেজ স্ট্রিটের ভ্যালুয়েশন থাকবে না। এই জিনিসগুলো দেখে একটা ফেয়ার রেন্ট ফিক্সড করা হয়েছে সরকারের তরফ থেকে। আপনি যদি এটা একটা চার্টের সাহায্যে বুঝিয়ে দেন তো খুব ভালো হয়। একটা চার্টের সাহায্যে একটু বুঝিয়ে দেন। বলছি আমি, এইবার ক্যালকুলেশন বলে দিচ্ছি আপনাকে। সাপোজ একটা অ্যাপার্টমেন্ট, একটা বাড়ির, একটা বিল্ডিং এর অ্যানুয়াল ফেয়ার রেন্ট, সাপোজ একটা এক্সাম্পল আমি বলছি, 2,40,000 টাকা আছে। সেখানে সেই বাড়িটা মিউনিসিপ্যালিটি ওটা করেছে, কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি করেছে 1,80,000। সেই বাড়িটার স্ট্যান্ডার্ড রেন্ট যেটা আছে 3 লাখ টাকা। এইবার সরকার কি করেছে, এই অ্যাসেস করেছে এই ভ্যালুয়েশন গুলো আলাদা আলাদা। সাপোজ কর্পোরেশন একটা অ্যাসেস করেছে, ওই বিল্ডিং এ অ্যাপার্টমেন্টের যে রেন্টের একটা অ্যাসেসমেন্ট হয়েছে, ওই লোকেশনে সেটা অ্যাসেসমেন্ট হয়েছে, স্ট্যান্ডার্ড রেন্ট সেটা অ্যাসেসমেন্ট হয়েছে। এই অ্যাসেসমেন্ট করে যেইটা সাপোজ হাইয়ার যেটা রেন্ট হবে আউট অফ অ্যাপার্টমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি, সেটাই ফেয়ার রেন্ট হবে। সাপোজ এখানে যেটা বললাম আমি, অ্যাপার্টমেন্ট 2,40,000, মিউনিসিপ্যাল ভ্যালু যদি থাকে 1,80,000, স্ট্যান্ডার্ড রেন্ট যদি থাকে 3 লাখ, এখানে হাইয়ার কোনটা হবে? আউট অফ হাইয়ার অ্যাপার্টমেন্ট 2,40,000, মিউনিসিপ্যালিটি 1,80,000। ক্লিয়ার? আচ্ছা, সেখানে ফেয়ার রেন্ট হবে 2,40,000, যেটা ম্যাক্সিমাম হবে, সেটাই ফেয়ার রেন্ট, এটা ক্যালকুলেশন হয়। কিন্তু এইবার রেন্টের হিসাবে যেটা হবে, সেটা সরকার দুটো স্ল্যাব নিয়েছে এখানে। একটা স্ল্যাব, সাপোজ টেনেন্ট আছে 40 বছর ধরে বসে আছে, 30 টাকা ভাড়া দিয়ে যাচ্ছে, ল্যান্ডলর্ডকে ভাড়া বাড়াচ্ছে না। এইটা তো ভেরি মাচ ইলিগাল। এইটা বাস্তব নয়। আজকে আমি একটা 500 স্কোয়ার ফুট ঘর নিয়ে বসে আছি, 30 টাকা ভাড়া দিচ্ছি। একটা বাড়ি নিয়ে বসে আছি, 200 টাকা ভাড়া দিচ্ছি। তখন সরকার এইটাই করলেন যে দুটো স্ল্যাব হলো। একটা স্ল্যাব হলো if it is 20 years or more than 20 years, and if it is 10 years and more than 10 years, 10 years or more, 20 years or more, সেটা স্ল্যাব কি হলো? একটা স্ল্যাব হলো 1976 আর একটা স্ল্যাব হলো 1984। ঠিক আছে? এইবার এই যে দুটো স্ল্যাব হলো, 76 এর স্ল্যাবে 300 টাইমস যা রেন্ট হবে তার 3 গুণ, আর 84 এর স্ল্যাবে যা রেন্ট হবে তার 2 গুণ। তার মানে 84 এ যা রেন্ট থাকবে সেখানে 2 টাইমস। এইবার 2 টাইমস রেন্ট প্লাস 2 টাইমস, দ্যাট মিনস সাপোজ যদি আমি 76 এ যাই 3 টাইমস, ঠিক আছে, 100 টাকা যদি আমার ভাড়া আছে 76 এ, 100 প্লাস 100 ইন্টু 3, দ্যাট মিনস 400 টাকা ভাড়া হবে। ক্লিয়ার? আচ্ছা। এইবার এই 100 টাকা থেকে আমি 120 টাকা ইন ডিউ কোর্স অফ টাইম বাড়িয়ে দিলাম, সেই 20 টাকা মাইনাস হয়ে যাবে। এই ধরনের একটা স্ল্যাব করা হয়েছে। সেই স্ল্যাবে আমি আরেকটা জিনিস বলবো এখানে, সেটা স্কোয়ার ফিট হিসাবে করা আছে, স্কোয়ার মিটার। এত স্কোয়ার মিটার হলে 25 আপ টু 25 স্কোয়ার মিটার হলে 100%, 25 to 30 হলে 110%। এইভাবে রেন্ট বেড়েছে। 75 স্কোয়ার মিটার যদি হয় তাহলে 300%, 3 গুণ বাড়বে। সেটাও 3 গুণ একসঙ্গে বাড়বে না, টেনেন্টের উপর প্রেশার ক্রিয়েট হবে, একসঙ্গে বাড়বে না। সেটা বাড়বে ফার্স্ট ইয়ার 100%, সেকেন্ড ইয়ার 100%, থার্ড ইয়ার 100%। ইন দ্য সেম প্যাটার্ন 1984 2 টাইমস, 25 থেকে 30 স্কোয়ার ফুট 50%, 30 থেকে 35 স্কোয়ার ফুট 70%, 35 থেকে 40 80%। এইভাবে 75 স্কোয়ার মিটার 200%। এটা সব স্কোয়ার মিটারে আছে, নট স্কোয়ার ফিট। এইভাবে ক্যালকুলেশন। এইবার টেনেন্ট সেই রেন্টটা তো সহজে দেয় না। এবার ল্যান্ডলর্ডকে ক্লেম করতে হয়। ল্যান্ডলর্ড যদি ক্লেম করে, নোটিশ দেয় যে হ্যাঁ এই নতুন আইনে ভাড়া বাড়বে, এই
তো ল্যান্ডলর্ড সেই ক্যালকুলেট সেই একটা ফরম্যাট যেটা আছে সেই ফরম্যাট হিসাবে ক্যালকুলেট করে ওকে দেখাতে হবে ল্যান্ডলর্ডকে যে এই ভাড়া দাঁড়াচ্ছে, তোমার এই ছিল, এখন এই থাকবে, তোমাকে দিতে হবে। সেখানে 1 মাসের সময় দিতে হয়, 1 মাসের পরে ওটা কার্যকরী। এখন সহজে টেনেন্ট তো মেনে নেয় না, যাদের হ্যাবিট থাকে ভাড়া দেওয়ার ওই ওই ধরনের ওই সিকোয়েন্সে, তারা মেনে নেয় সহজে। কিন্তু এই অনেক টেনেন্ট এটাও আছে যে টেনেন্ট হ্যাঁ মেনে নিচ্ছে, হ্যাঁ না ঠিক আছে ভ্যালুয়েশন বেড়েছে, অনেক কিছু বেড়েছে, তার জন্যে অনেক টেনেন্ট মেনে নেয়। কিন্তু কিছু টেনেন্ট মানে না, তখন ল্যান্ডলর্ডকে তার উপরে নোটিশ, এই নোটিশ দিয়ে, সেকশন 20-র একটা নোটিশ হয় ওয়েস্ট বেঙ্গল প্রিন্সিপাল টেনেন্সি অ্যাক্টে, সেই নোটিশ দিয়ে তার উপরে মামলা, রেন্ট কন্ট্রোলে মামলা করতে হয়। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক বন্ধু আছেন, বিশ্বজিৎ, ওনার লেখাটা, হ্যাঁ, বীর কাশ্যপ, উনি জানতে চাইছেন, as per the adverse policy of West Bengal Tenancy Act, can a tenant heckle the landlord in case of landlord wants to sell the house? আরেকবার পড়বো কি? একবার বলুন। Is it not possible to negotiate amicably, whereas it is seen that the tenant demands the ransom, thus it is impossible to suffice tenant's demands? What is the best possible way to sort this? না, এখানে একটা জিনিস আমি বলবো যে টেনেন্ট কোনো ডিমান্ড করতে পারে না। টেনেন্ট একটা তার টেনেন্সি নিয়েছে, টেনেন্ট হি ইজ মেড এ টেনেন্ট, হি ক্যানট ডিমান্ড ফ্রম দ্য ল্যান্ডলর্ড যে আমি ভ্যাকেট করব, আমাকে এই টাকা দিন। এইটা আইনের পর্যায়ে। এইবার আমি আগেও বললাম, এটা দিস ইজ নাথিং বাট আন্ডারস্ট্যান্ডিং বাই এন্ড বিটুইন দ্য ল্যান্ডলর্ড এন্ড টেনেন্ট। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই যে আপনি ফেয়ার রেন্ট বা ন্যায্য ভাড়ার কথা বললেন, এই ন্যায্য ভাড়ার জন্য ভাড়াটিয়াকে কি কোনো নোটিশ দেবার প্রয়োজন আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বললাম আপনাকে, যে সেটা এই ভাড়া বাড়াবার জন্য, ফেয়ার রেন্ট বাড়াবার জন্য, ফেয়ার রেন্ট আনার জন্য একটা নোটিশ দিতে হয় ল্যান্ডলর্ডকে, টেনেন্টকে নোটিশ দেবে। সেই নোটিশে এটা মেনশন থাকবে কত অ্যামাউন্ট হবে ফেয়ার রেন্ট, সেই ক্যালকুলেট করে সেটা দিতে হয়। সেই ভাড়া যে দেওয়ার যেটা থাকে সেটা 1 মাসের মেয়াদ থাকে, 1 মাসের পর ওটা কার্যকরী হয়। আচ্ছা, এই যে ফেয়ার রেন্টের কথার সাথে বাড়িওয়ালা আর কিছু কি দাবি করতে পারবে? দেখুন, 1997 অ্যাক্টে যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্টে যেটা বলছি, যে সেইটা ফেয়ার রেন্টের সঙ্গে বাড়িওয়ালা ওখানে মেনটেনেন্স ক্লেম করতে পারেন, মেনটেনেন্সের আছে, তারপর কর্পোরেশন ট্যাক্স আছে। এবার মেনটেনেন্স ফেয়ার রেন্ট যেটা আসবে, অন দ্যাট ফেয়ার রেন্ট 10% ইজ দ্য মেনটেনেন্স। কর্পোরেশন ট্যাক্স, দ্যাট ইজ অকুপায়ার ট্যাক্স। অকুপায়ার ট্যাক্স ক্যালকুলেট হয় অ্যাকর্ডিং টু এরিয়া, কত এরিয়া নিয়ে সে টেনেন্ট আছে, সেই এরিয়া বেসিসে একটা বাড়ি সাপোজ 1000 স্কোয়ার ফুট, আর টেনেন্ট 100 স্কোয়ার ফুট নিয়ে বসে আছে, তার মানে 1000 স্কোয়ার ফুটের যে বাড়ি আছে তার 300 টাকা যদি থাকে আপনার কর্পোরেশন ট্যাক্স, সে 100 স্কোয়ার ফুট নিয়ে আছে, তার মানে ও 10% নিয়ে আছে, সে 30 টাকা ওর আসবে। 30 টাকা সেটা দেবে, সে কিভাবে দেবে? এটা 3 মাসে একটা বিল আছে, কোয়ার্টারলি বিল আছে, সেই কোয়ার্টারলি যে 4 মাসে একবার যে বিল আছে, 3 মাসের পর একটা বিল আছে, সেই বিলে ওই যে 30 টাকা 10 টাকা করে ডিভাইড হয়ে যাবে। এরকম এইভাবে ক্যালকুলেট হয়, তখন সেটা ল্যান্ডলর্ড ক্লেম করতে পারে। এটা ল্যান্ডলর্ড ইজ ফুললি এন্টাইটেলড টু ক্লেম the occupier tax, maintenance 10% maintenance of the fair on the fair rent, and if it is commercial, সেখানে 20% commercial surcharge, 10% fair rent হবে, 10% maintenance, 20% occupier tax, 20% আমি বলছি একটা লামসাম, 20% যেটা ক্যালকুলেট হবে সেই দাঁড়াবে সেই occupier tax and 20% commercial surcharge in case of commercial tenancy.
আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আরেকজন দর্শক বন্ধু আছেন শান্তনু ম্যারিক, উনি লিখছেন টেনেন্টকে নোটিশ দেওয়ার পরে প্রসেস কি স্যার? টেনেন্ট যদি নোটিশে রিপ্লাই না দেয় তাহলে ল্যান্ডলর্ডকে এর পর কি করতে হবে, কাইন্ডলি বলবেন স্যার। আর টেনেন্ট নোটিশ নিল, আমরা যে ফেয়ার রেন্টের নোটিশ দিলাম, সেকশন 20 নোটিশ দিলাম, টেনেন্ট রিসিভ করলো, নেক্সট 1 মাসের পর আমি ফার্দার যে টেনেন্টকে বলবো যে হ্যাঁ তোমার ফেয়ার রেন্ট এটা হলো, তুমি ভাড়া দাও, তখনও ভাড়া দেবে না, বা যদি একসেপ্ট করে না ভাড়া দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। যদি ভাড়া না দেয় তখন ল্যান্ডলর্ড কি করবে, রেন্ট কন্ট্রোলে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। এই ফেয়ার রেন্টের উপরে রেন্ট কন্ট্রোলে অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশন করার পর রেন্ট কন্ট্রোলার টেনেন্টকে নোটিশ সার্ভ করবে যে তোমার ফেয়ার রেন্ট এটা হলো, তখন একটা কোর্টের বিচারাধীন হয়ে যাবে ওটা। কোর্ট তখন অর্ডার দেবেন এই যে হ্যাঁ ফেয়ার রেন্ট তোমাকে দিতে হবে, রেন্ট কন্ট্রোলে যেতে হবে, রেন্ট কন্ট্রোল কোর্টে যেতে হবে। ওটা কিভাবে মামলা ফাইল করবে রেন্ট কন্ট্রোলে? রেন্ট কন্ট্রোলে কতদিন লাগে নিষ্পত্তি? না, তার একটা সেপারেট প্রসেস আছে, সেই প্রসেসে যেতে হবে। সেটা এই মুহূর্তে আমি তো ভার্বালি ওটা বোঝাতে পারবো না। রেন্ট কন্ট্রোলে যে অ্যাপ্লিকেশনটা, বিইং এ ল্যান্ডলর্ড, সে যে পিটিশন করবে, সেই পিটিশনটা ওখানে সে ফাইল করবে। ফাইল করার পর সেখান থেকে রেন্ট কন্ট্রোল থেকে নোটিশ যাবে টেনেন্টের উপরে যে তোমার এই মামলা ফাইল হয়েছে, তুমি জবাব দাও, তুমি কেন একসেপ্ট করোনি, এটা তো জেনুইন ফেয়ার রেন্ট। তখন সে জবাব দেবে, হোয়াটসএভার মেবি যে জবাব দেবে, তার উপরে কোর্ট বিচার করে একটা অর্ডার পাস করবে, সেই অর্ডারটাই ফেয়ার রেন্ট হয়ে যাবে। এইবার তার মাঝখানে যদি টেনেন্ট যদি রেন্ট না দেয়, রেন্ট কন্ট্রোলে যাবে, রেন্ট কন্ট্রোলে জমা দেবে, তখন ওই রেন্ট কন্ট্রোলার যে অর্ডারটা দেবেন ফ্রম দ্যাট মান্থ অনলি, সেই মান্থ থেকে ফেয়ার রেন্ট ক্যালকুলেট করে দিয়ে দেবে। আচ্ছা, এই রেন্ট কন্ট্রোলের মামলা নিষ্পত্তি হতে কত সময় লাগে? সময় বলতে দেখুন, ব্যাপার হচ্ছে সময় তো এক্সাক্ট কোনো সময় বলা যায় না। আন্দাজ ধরে রাখুন এটা 8 মাস থেকে 1 বছর লাগবে। কেন রেন্ট কন্ট্রোলার তো প্রতিদিন বসেন না, কেন ওনার তো যেই শিডিউল থাকে সেই শিডিউল হিসাবেই বসেন। তো ম্যাক্সিমাম টাইম আপনি ধরে রাখুন 8 মাস থেকে 10 মাস লাগে, 1 বছর, ম্যাক্সিমাম 1 বছর। আচ্ছা, কিন্তু ল্যান্ডলর্ড ফেয়ার রেন্ট পেয়ে যাবে। কেন এখন তো ফেয়ার রেন্ট ক্লায়েন্টকে নিজেই কনসিডার করা উচিত। আজকে একটা আপনি দেখবেন বড় বাজারে অনেক দোকান আছে যেটা 20 টাকা ভাড়া, আমার নলেজে আছে। এই কলেজ স্ট্রিট অঞ্চলে অনেক, রাম মন্দির এই অঞ্চলে, লোহাপট্টি অঞ্চলে আমার নলেজে আছে 20 টাকা ভাড়া, 30 টাকা ভাড়া, বড় বড় লোহার দোকান আছে। এই 30 টাকা ভাড়া নিয়ে তারা ব্যবসা করছে, বছর পর বছর ওই 20 টাকা 30 টাকা দিয়ে যাচ্ছে। এটা আনফেয়ার, টোটালি আনফেয়ার। আচ্ছা, তাকে ল্যান্ডলর্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে, ওটা ঠিক আছে, ল্যান্ডলর্ড 300 টাইম দিয়েছে, তুমি একটা অ্যাডজাস্টমেন্ট করে ওটা ফেয়ার রেন্ট একটা দিয়ে দাও। আর ওই ফেয়ার রেন্ট যখন অ্যাপ্লিকেবল হয়ে যাবে, যখন ল্যান্ডলর্ড ফেয়ার রেন্টটা ওই অর্ডারটা পেয়ে যাবে, তো ল্যান্ডলর্ড ওই ফেয়ার রেন্টটা, আইনে যেটা প্রভিশন আছে যে এভরি 3 years 5% করে বাড়ে, বাট এখন অ্যামেন্ডমেন্ট হয়ে 4 years, এভরি 4 years 5% করে বাড়বে। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন জানতে চাইছি যে এই যে ফেয়ার রেন্ট ফিক্সড হয়ে যাবার পর তা কি আবার বাড়ানোর কোনো প্রভিশন আছে কি? হ্যাঁ, ওটাই তো বললাম যে প্রতি অটোমেটিক, এটা অটোমেটিক। একটা ফেয়ার রেন্ট ফিক্সড হলো 100 টাকা, 3 বছর পর আবার 5% করে বেড়ে যাবে, 105 টাকা হয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো টেনেন্ট ভাড়া না বাড়ায় তাহলে ল্যান্ডলর্ড কি ফেয়ার রেন্ট বাড়াতে পারবে? যদি কোনো টেনেন্ট ভাড়া যদি না বাড়ায়, ফেয়ার রেন্ট যদি না, ওই তো রেন্ট কন্ট্রোলে যেতে হবে, রেন্ট কন্ট্রোল অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। আচ্ছা, আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
অনুষ্ঠান শেষ করার আগে দাদা আমি আপনার কাছ থেকে কয়েকটি স্বরচিত কবিতা শুনতে চাই। কি ধরনের কবিতা শুনবেন? আমি তো দেখুন, আপনার যা ইচ্ছে ভালো লাগে। ম্যাডাম একটা কথা বলি, আমি কিছু হিন্দিতে কবিতা লিখি, বাংলায় তো লিখি না, আমি হিন্দি লিখি, কিছু কিছু লিখি। ঠিক আছে, হিন্দি চলবে। লেখার একটা হ্যাবিট আছে, আমরা বিইং এ লয়ার একটা হ্যাবিট থাকে, সেটা হিন্দিতে একটা লিখি। ঠিক আছে, আপনি হিন্দিতেই বলুন, আমরা শুনবো। শুনতে চাইছেন? আচ্ছা, হ্যাঁ অবশ্যই, বেশ কয়েকটা আমি শুনবো। একটা কবিতা আমি লিখেছি, আমাদের যে লাইফ, এই যে লাইফ, আমরা সবাই একটা মুসাফির। মুসাফির বলতে বুঝতে পেরেছেন? মুসাফির মানে আমরা এইটা মুসাফির, মানে আমরা এখানে এসেছি কর্ম করব, চলে যাব। আচ্ছা, ঠিক আছে, আমরা মুসাফির। যেরকম রেলওয়ে স্টেশনে দেখবেন মুসাফির খানা আছে, যেখানে ওয়েটিং রুম, দ্যাট ইজ কল্ড ওয়েটিং রুম। একটা লোক আসে, ওয়েট করে, ওখানে থাকে, 2 ঘন্টা থাকলো, খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট নিলো, আবার চলে গেল। ওটা মুসাফির খানা বলে। তো আমরা একটা মুসাফির। আমিও তার উপরে একটা লিখেছি, জিন্দেগি কে মুসাফির। শুনবেন ভালো করে মন দিয়ে শুনবেন। सांस चलती है, सांस चलती है तब तक चलना पड़ेगा मुसाफिर। सांस चलती है तब तक चलना पड़ेगा ही मुसाफिर। जिंदगी के हर पथ पर तुझे चलना पड़ेगा मुसाफिर। सांस चलती है तब तक चलना पड़ेगा मुसाफिर। जिंदगी के हर पथ पर तुझे चलना पड़ेगा ही मुसाफिर। सुख दुख के हर पलों में, सुख दुख के हर पलों में जीवन बिताना पड़ेगा ही मुसाफिर। अनगिनत मुसीबतों को झेलने का साहस जुटाना पड़ेगा ही मुसाफिर। अनगिनत मुसीबतों को झेलने का साहस जुटाना पड़ेगा ही मुसाफिर। जीवन के प्रत्येक क्षण समय के साथ मिलकर चलना पड़ेगा ही मुसाफिर। सांस चलती है तब तक चलना पड़ेगा ही मुसाफिर। হয়তো আপনি এই মিনিং গুলো একটু অসুবিধা হবে বুঝতে, কিন্তু এটা একটা লাইফের একটা, যে যতদিন আমার লাইফ থাকবে ততদিন আমাকে চলতেই হবে, সুখ দুঃখ সবকিছু নিয়ে আমাকে চলতে হবে। তার আগের লাইন আছে, দুর্দিন সে হাত মিলাকর, দুর্দিন মানে যেটা খারাপ দিন, दुर्दिन से हाथ मिलाकर अगर निर्भय चल सकेगा मुसाफिर, अग्रिम दिनों में सुदिन तेरा साथ देगा मुसाफिर। रोड़े से टकरा के गिरकर अगर चल सकेगा मुसाफिर, देख कैसे न सफलता तेरे कदमों को चूम पड़ेगा मुसाफिर। सांस चलती है तब तक चलना पड़ेगा ही मुसाफिर। जिंदगी के हर पथ पर तुझे चलना पड़ेगा ही मुसाफिर। जीवन के महत्वाकांक्षा को तू न छोड़ सकेगा मुसाफिर। जीवन के महत्वाकांक्षा को छोड़ सकेगा ना मुसाफिर, उसे हासिल करने के लिए निरंतर जुटा रहना पड़ेगा मुसाफिर। उसे हासिल करने के लिए निरंतर जुटा रहना पड़ेगा मुसाफिर। मन रूपी मंजिल न मिली तो निराश न होना मुसाफिर। मन रूपी मंजिल न मिली तो न निराश होना मुसाफिर। उस मेहताने का प्रसाद जरूर मिलेगा मुसाफिर। उस मेहताने का प्रसाद जरूर मिलेगा मुसाफिर। सांस चलती है तब तक चलना पड़ेगा मुसाफिर। जिंदगी के हर पथ पर तुझे चलना पड़ेगा ही मुसाफिर। अमोल जीवन को विनाश रूपी कार्यों में न बिता मुसाफिर। ये अमोल जीवन को विनाश रूपी कार्यों में न बिता मुसाफिर। बहुत परिश्रम से यह जिंदगी सभी को मिलता है मुसाफिर। रक्त रंजित से कोई जिंदगी का लुत्फ उठा नहीं पाएगा मुसाफिर। रक्त रंजित से ना कोई जिंदगी का लुत्फ उठा पाएगा मुसाफिर। क्या हक है तुझे ईश्वर की देन को मिटा देने का मुसाफिर। सांस चलती है तब तक चलना पड़ेगा ही मुसाफिर।
जिंदगी के हर पथ पर तुझे चलना पड़ेगा हिम्मत। ধন্যবাদ। সাধু সাধু, অসাধারণ হয়েছে। আমি আরেকটা শুনবো, আরেকটা আরেকবার শুনবেন? আরেকটা শুনবো, আরেকটা লেখা আরেকটা না শুনবো আমি। আরেকটা শোনাচ্ছি। समय, टाइम, टाइम, समय। हर पल अपने समय को पहचान, हर पल अपने समय को पहचान। समय है भूत, भविष्य और वर्तमान। हर पल अपने समय को पहचान, समय है भूत, भविष्य और वर्तमान। अणु से चलकर पहुंचकर वर्तमान तक, अणु से चल पहुंचकर वर्तमान तक, सोचा क्या खोया क्या पाया, सोचा क्या खोया क्या पाया, क्या हासिल किया क्या दिया, क्या आया क्या गया। हर पल अपने समय को पहचान, समय है भूत, भविष्य और वर्तमान। ना समझ से समझ, समझ से बेसमझ, बेसमझ से असमझ। এইটা লাইফের তিনটে পার্ট। না समझ से समझ মানে বাচ্চা থেকে একটু একটু বয়স্ক, समझ से बेसमझ মানে বয়স্ক লোক যখন কিছু ইয়াং ছেলেরা কিছু শুনে বুঝে বোঝে না। बेसमझ से असमझ মানে বয়স মানে বুড়ো হয়ে গেছে। बेसमझ से असमझ, असमझ से कभी ना समझ মানে डेथ। हर पल अपने समय को पहचान, समय भूत, भविष्य और वर्तमान। ধন্যবাদ। খুব ভালো লাগলো। আমরা এটা প্রথম পর্ব হলো, আগামী মাসে সেকেন্ড সানডেতে আমরা আবার আপনার সাথে করব, আলোচনা করব দ্বিতীয় পর্ব নিয়ে। নীলিমা কিরো ভেরি ইন্সপায়ারিং স্যার জানাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনি থাকবেন আমাদের সাথে। সকল দর্শক বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান কেমন লাগবে অবশ্যই আপনারা আমাদের জানাবেন, ভুলবেন না। আগামী মাসের দ্বিতীয় রবিবার আমরা দাদাকে নিয়ে আবার আমরা হাজির করব দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করব ম্যাডাম, চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। আরেকটা দর্শক বন্ধু আমাদের একটা প্রশ্ন জানাচ্ছেন, সুস্মিতা ব্যানার্জি। উনি লিখছেন, স্যার ভাড়া দেওয়ার সময় কোনো এগ্রিমেন্ট পেপার তৈরি করতে চাইলে কতদিনের মেয়াদে তৈরি করতে হবে সেই এগ্রিমেন্ট পেপারটি? ভাড়া দেওয়ার সময় উনি এগ্রিমেন্ট, লিভ এন্ড লাইসেন্স এগ্রিমেন্ট, লিভ এন্ড লাইসেন্স এগ্রিমেন্ট যদি হয় 11 মাসের বেশি দেবেন না। 11 মাসের বেশি যদি দেন তাহলে ওনাকে স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন চার্জ ওটা দিতে হয়। অ্যাজ পার রেজিস্ট্রেশন অ্যাক্ট ইট ইজ ম্যান্ডেটরি, কম্পালসরি। সেই জন্য 11 মাসের দেবেন। লং টার্মে যদি দেন তাহলে লিজ দিতে পারেন। সেটা উনি টেনেন্টের সঙ্গে যা কথাবার্তা বলবেন সেইভাবে কাজ করবে, কিন্তু 11 মাসের বেশি দেবেন না। জেনারেলি এটাই চলছে এখন। ভালো থাকবেন। আবার সামনের মাসে রবিবার আপনি আসবেন দ্বিতীয় সপ্তাহে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।